আমাদের এবার ডুয়ার্সের জার্নি আমরা শুরু করছি শিলিগুড়ি থেকে। আমরা যেখানে যাব সেটা মোটামুটি 60 কিলোমিটার, সেখান থেকে ঘন্টা দুয়েক সময় নিতে পারে। আপনারা যারা কলকাতার দিক থেকে সরাসরি আসবেন তাদের দুটো খুব ভালো অপশান, দুটো ইকুই ডিস্টেন্ট বলা যায়। একটা তো অবশ্যই যারা কাঞ্চনকন্যার টিকিট পাচ্ছেন তার থেকে ভালো কিছু নেই, আপনারা নিউ মালে নেমে যেতে পারেন, সেখান থেকে গাড়ি করে লাটাগুড়ি আসতে পারেন, ওই 28-29 কিলোমিটার মতো। আবার যারা ওই একটি গাড়ি, যেহেতু টিকিট পাওয়া খুব কঠিন, আপনারা অল্টারনেটিভলি জলপাইগুড়ি রোডেরও যদি কোনো ট্রেন পান সেখানে নেমে যেতে পারেন, সেখান থেকে ওই একই 40-45 মিনিট নেবে, 28-29 কিলোমিটার মতো ডিস্টেন্স। আমরা যেহেতু সড়ক পথেই গোটা জার্নিটা কভার করব শিলিগুড়ি থেকে, এটাও দেখিয়ে রাখছি, কারণ হতেই পারে যে আপনি বন্দে ভারত বা শতাব্দীতে আসছেন এবং আপনাকে শিলিগুড়ি থেকেই জার্নিটা শুরু করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার মোটামুটি 2 ঘন্টা ধরে চলা উচিত। আমাদের এবার ছোট্ট ডুয়ার্স ভ্রমণের যে ট্যুর প্ল্যান ছিল তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আমি এবার ডুয়ার্স গেছিলাম 2 দিনের জন্য। শিলিগুড়ি থেকে আমরা যে জার্নি শুরু করলাম লাটাগুড়ি অবধি তা মোটামুটি 2 ঘন্টা নিয়ে থাকে। আমরা যে রুটটি নিয়েছিলাম সেটার ব্যাপারে একটু বলে দিই আপনাদের। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি, তারপর বিন্নাগুড়ি, সেখান থেকে গাজলডোবা, ক্রান্তি হয়ে আমরা পৌঁছচ্ছিলাম আমাদের লাটাগুড়ির রিসোর্টে। লাটাগুড়ির আমরা যে জায়গাটিতে ছিলাম সেটা লাটাগুড়ির টেলিফোন এক্সচেঞ্জের একদম কাছে। এবার আমরা যে রিসোর্টটিতে গিয়ে থাকছিলাম তার নাম অরণ্য জঙ্গল রিসোর্ট। আমরা যে সময় গেছিলাম এই জানুয়ারি মাসের 2026 সালে, তখন এই রিসোর্টটির অ্যাভারেজ রেটিং 4.4। 1000 মানুষের বেশি কিন্তু এই রিসোর্টটিকে আজ অব্দি রেট করেছে। তাই এটা অলমোস্ট আমাদের কাছে একটা জানা ব্যাপারই ছিল যে সেখানে অভিজ্ঞতা খুব ভালো হতে চলেছে। আমাদের সেখানে গিয়ে রুম কীরকম কী পেলাম, অভিজ্ঞতা কী হলো, খাওয়া দাওয়ার কী ব্যবস্থাপনা ছিল, তা তো দেখাবো ভ্লগের পরবর্তী অংশে। শিলিগুড়ি থেকে লাটাগুড়ির এই রাস্তা যে এতটা সুন্দর তার ব্যাপারে সত্যিই আমার কোনো অভিজ্ঞতা ছিল না। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি অবধি রাস্তা খানিক কনজেস্টেড ছিল বটে, তবে তারপর থেকে রাস্তা বাটার স্মুথ। আমরা গোটা রুটটায় অপূর্ব সুন্দর ভিউ পেতে পেতে এগোতে থাকলাম লাটাগুড়ির দিকে। আপনারা যারা পরিবারের সঙ্গে 2 রাত বা 3 রাতের জন্য ডুয়ার্স যাচ্ছেন, যদি সড়ক পথে লাটাগুড়ির দিকে যান তাহলে চেষ্টা করবেন গাজলডোবার কাছে একটি স্টপ নিতে। এনজেপি, বাগডোগরা, শিলিগুড়ি জাংশন, তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, যেখানেই নামুন না কেন, যদি আপনারা একটি গাড়ি রিজার্ভ করে আপনাদের রিসর্ট অবধি যেতে চান, মোটামুটি 4 সিটার ভেহিকেলের জন্য খরচটা দাঁড়াতে পারে 1000-2000 টাকার মতো। সিজনালি ভাড়াটা ফ্লাকচুয়েট করে, তবে এই রেঞ্জেই ভাড়া নিয়ে থাকেন ওনারা। আপনারা রিসর্টকে বললে তারাই কিন্তু পিক আপ এবং ড্রপ দুটোরই ব্যবস্থা করে দিতে পারে। শিলিগুড়ি থেকে 2 ঘন্টা জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম আমাদের এবারের স্টেতে। আমরা এবার থাকছি অরণ্য জঙ্গল রিসর্টে, একদম লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টার। এই জায়গাটি নিয়ে আমার ভিডিও আছে, জাস্ট মানে রাস্তাটার উল্টো দিকেই হচ্ছে লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টার, এবং এই ডান দিকে তাকালেই আপনারা অরণ্য জঙ্গল রিসর্ট দেখতে পারবেন। এখান থেকে যেটা জিপ সাফারির এখন অফলাইন বুকিং, আপনারা সবাই জানেন, অনলাইন ফ্লোটি বন্ধ আছে বেশ অনেক দিন হলো, সেটা বোধহয় বড় মানুষরা পায়ে হেঁটেও চলে যেতে পারে, এতটাই কাছে। এই হচ্ছে এন্ট্রি গেট, খুব সুন্দরভাবে সাজানো একটি ভালো প্রিমিয়াম মানের রিসর্ট। আমাদের বহুদিনই এই ডুয়ার্সে 2 বন্ধুর আসার ইচ্ছে ছিল, কখনো আসার সুযোগ হয়নি। তো শুভ্রজিৎকে বললাম, পাহাড়ে তো বারবারই যাওয়া হয়, চল এবার 2 দিন ছুটি বার করে নয় ডুয়ার্স ঘুরে আসি। তো সেই হিসেবেই এইখানের প্ল্যানটি করা, এবং এই হচ্ছে এখানের রিসেপশন। সামনে দেখতে পাচ্ছি, দেখুন গোটাটা অরণ্যে মোড়া, নামটা সার্থক। ভালো ভালো কটেজ আছে, থাকবার রুম আছে, চিলড্রেন্স পার্ক আছে। গোটা রিসোর্টটি আজকে আপনাদের যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করব। সামনে কার পার্কিংয়েরও ফেসিলিটি আছে। আস্তে আস্তে রিসেপশনের দিকে যাওয়া যাক। এবার আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। এই গোটা প্রেমাইসটা প্রিস্টিনলি ক্লিন এবং খুব খুব সুন্দরভাবে সাজানো, যেটা আপনাদের প্রথমে পা দিয়েই চোখে পড়বে। অরণ্য জঙ্গল রিসর্টে আমরা যে সময় এসেছি এই জানুয়ারি 2026-এ টোটাল 20টা ফাংশনাল রুম আছে, 5টি ক্যাটাগরিতে বিভক্ত। আমরা এই ব্লকটিতে থাকছি, এখানে প্রিমিয়াম রুম আছে। তো আপনাদের আমাদের যে রুমটি অ্যালট করা হয়েছে সেটা একটু দেখিয়ে দিই।
আমরা পৌঁছে গেছি আমাদের রুমের কাছে। এই লবিটাই এত সুন্দর, আপনাদের ধীরে ধীরে সবটা ঘুরে দেখাবো। আমরা যে রুমটি পেয়েছি সেই রুমটির নাম চেপটি ক্যানভাস ক্যাটাগরির রুম, এবং এখানের এই যে লবিটাকে ঘিরে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানে এরকমই ক্যানভাস রুম প্রচুর আছে, আপনাদের ধীরে ধীরে ঘুরে দেখাবো। এই প্রতিটি রুমের একটা ইউনিক নমেনক্লেচার আছে। আমাদের রুমটির নাম চেপটি। এবার যারা জানেন না, ধরুন এখানের ডুয়ার্সের জল জঙ্গলের ব্যাপারে আমাদেরই মতো হয়তো অত ডিটেলসে ধারণা নেই, এই চেপটির ব্যাপারে আগে একটু বলে দিই, তারপর রুমটা দেখাবো। চেপটি হচ্ছে, এখানে যেটা লেখা আছে আপনাদের সামনে আমি একটু ন্যারেট করে বলি, এটা ধান পরিবারের ঘাস। ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় এই ঘাসের কচি পাতা সব বন্যপ্রাণী খায়, চ্যাপ্টা হয়, এবং সেই থেকেই সম্ভবত নামটি চেপটি। এই রুমটা এই রিসর্টের সব থেকে ভালো মানের রুম, আপনাদের অবশ্যই একটু ঘুরিয়ে দেখাতে চাই। রুমটা ঢোকবার পরেই প্রথমে যে জিনিসটি আপনার চোখে পড়বে সেটা হচ্ছে রুমটা কি সুন্দরভাবে সাজানো। মানে রুমটির প্রতিটি কোণা ঘুরিয়ে দেখাবার মতো, এবং আমি এই সুযোগটা ছাড়তে চাই না। আপনি যদি রুমে পা দেন, প্রথমেই এই বেডরুমের সেকশনটা চোখে পড়ছে। এসি আছে, ফ্যান আছে, এবং এই যে বেডের আয়তন, এই বেডটিতে 3 জন বড় মানুষ হেসে খেলে শুয়ে পড়তে পারে। আর এইখানেই কিন্তু রুমটা শেষ নয়, আপনি যদি ডান দিকে তাকান, এই যে টিভির সেকশনটা, তার পিছনে আবার একটা বসবার জায়গা, একটি সুইট রুমের মতো আপনারা ভাবতে পারেন। এইখানের এই যে বসবার জায়গা, সেটা কি সুন্দরভাবে সাজানো তো দেখতেই পাচ্ছেন, এবং এর বাইরেটা তাকালেই কিন্তু আপনাদের অরণ্যই চোখে পড়বে। তাই অরণ্য জাঙ্গল রিসর্টের নামটি সত্যি কথা বলতেই সার্থক। আর এই রুমের অন্যান্য দিক একটু দেখাই। এখানে দেখুন একটি হরিণের মাথা দিয়ে এই জায়গাটি সাজানো, যদিও এটি অরিজিনাল নয়, বাট একটি কাঠের কি বলবো আর কি, শোপিস মতো ভাবতে পারেন। এখানে আছে হচ্ছে এই রুমটির টয়লেট, প্রিস্টিনলি ক্লিন, ঝকঝকে পরিষ্কার। হেয়ার ড্রায়ার দিয়েছেন, কিটস সমস্ত কিছু দিয়েছেন, গরম জলের ব্যবস্থা আছে, আর বলার প্রয়োজন পড়ে না। টয়লেটটাও ভীষণ ভীষণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের অন্যান্য অংশ আর একটু দেখিয়ে আনি। এদিকে একটি বড় আয়না আছে, ড্রেসিং এরিয়া হিসেবে কনসিডার করতে পারেন। এই শীতকালে যে জিনিসটির প্রয়োজন ভীষণ রকম পড়ে, ইলেকট্রিক কেটেল, সেটিও পাবেন। কাপ, গ্লাস সব রকম আছে, এবং চা কফির কিট তো দিয়েছেনই। এদিকে একটা ওয়ার্ড্রব, আপনাদের জিনিস রাখবার মতো, লাগেজ রাখবার একটা ডেডিকেটেড জায়গা, এবং এখানে একটি রাইটিং ডেস্ক। যারা একটু লেখালেখি করতে ভালোবাসেন, ভাবুন আপনি এই ডেস্কটিতে যখন বসে আশপাশটা দেখবেন, চারিদিকে আপনাকে ঘিরে রাখবে অরণ্য, এবং রিসর্টের অন্যান্য যে অংশ তা খুব সুন্দরভাবে এইখান থেকে দেখা যাচ্ছে। এত সুন্দর, এত সুন্দর, অনেক দিন পরে বলছি একটা ডুয়ার্সের রিসর্ট দেখে সত্যিই মুগ্ধ হলাম। চলুন অরণ্য জাঙ্গল রিসর্টে থাকার খরচ কীরকম পড়তে পারে তার ব্যাপারে আপনাদের একটু ধারণা দিয়ে দিই। এই রিসর্টটির যেটা একদম বেস্ট ক্যাটাগরির রুম, সেখানে ভাড়া পার নাইটেই 2800 টাকা মতো। আমরা যে ক্যানভাস রুমগুলিতে ছিলাম, এই রিসোর্টের সব থেকে ভালো মানের রুম, সেখানের ভাড়া 5700 রুপিস ইনক্লুডিং ব্রেকফাস্ট। তবে হ্যাঁ, এই প্রতিটি ক্যাটাগরির রুমেই, সেটা 2800 টাকা হোক, 3500 হোক, কিংবা 5700, আমার ভিডিও দেখে যারা এই রিসোর্টের সঙ্গে যোগাযোগ করবেন, ওনারা কিন্তু এই প্রতিটি ট্যারিফের ওপরই ভালো ডিসকাউন্টস প্রোভাইড করবেন আপনাদের। এর বাদেও অনলাইন প্রতিটি মেজর যারা অ্যাগ্রিগেটর, সে মেক মাই ট্রিপ হোক, গোয়াই বিবো হোক, সেখানে এই রিসোর্টটি এনলিস্টেড। আপনারা নিজেরা রুম দেখে সেখান থেকে পছন্দ করে রুম নিতে পারেন। আমার পার্সোনাল সাজেশন থাকলো ক্যানভাস 4 রুমটি নেবেন, কারণ অন্য ক্যানভাস ক্যাটাগরির রুমগুলো ঘুরে আমি যেটা দেখলাম, প্রত্যেকটি ক্যানভাস রুমে কিন্তু আলাদা করে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টস নেই। আপনারা যদি ক্যানভাস রুমে থাকতেই চান, তাহলে আমি বলবো অবশ্যই রিসোর্ট ওনারকে বলবেন ক্যানভাস 4 রুম অ্যালট করতে। আর এই রুমটিতে কিন্তু আছে একটা মিনি ফ্রিজও, এবং এই মিনি ফ্রিজের জিনিসের কি দাম আপনি যদি ব্যবহার করেন আর কি, সবটা তো কমপ্লিমেন্টারি নয়, সেগুলো এখানে দেওয়া আছে। ফ্রিজে কিন্তু ঠাসা জিনিসপত্র আছে, কোল্ড ড্রিঙ্কস, ক্যাডবেরি, জলের বোতল, ফ্রুট জুস, আরও কত কি। আর ওপরে দেখছি চিপসের প্যাকেটও রাখা আছে। ডুয়ার্সে আমরা এই যে সময় এসছি, জানুয়ারির মাঝামাঝি, এখন দিনের সর্বোচ্চ তাপমাত্রা চলছে ওই 24-25 ডিগ্রি মতো, এবং রাত্রিবেলা কমে 11-12 ডিগ্রি হচ্ছে। ওই কলকাতারই মতো, খুব একটা যে বিরাট কিছু আবহাওয়ার দিক থেকে তফাৎ চোখে পড়ছে তা নয়। আমাদের যে ব্লকটিতে আছি, নিচেও কিছু ভালো রুম আছে, প্রিমিয়াম ক্যাটাগরির রুম আছে। সেই প্রত্যেকটি রুমের বাইরে বসবার চেয়ার, এরকম খুব সুন্দর ব্যবস্থাপনা। আস্তে আস্তে অন্যান্য রুমগুলি ঘুরে দেখাবো আপনাদের। এই ডান দিকেই হচ্ছে রিসেপশন এবং রেস্তোরাঁর ব্লকটা। রিসেপশনটাও খুবই সুন্দরভাবে সাজানো। রেস্তোরাঁটা এদিকে না? আচ্ছা, আপনাদের এক ঝলক একটু রিসেপশনটা দেখিয়ে দিই।
তখন দেখানোর সুযোগ হয়নি। রিসেপশনটিতে কিন্তু একটি ছোট্ট লাইব্রেরির মতনও আছে এবং দারুণ বসবার জায়গা, কাঠের প্যানেলিং করে সাজানো। আর এই বারান্দার এই অংশটিতে আছে হচ্ছে একটি দারুণ দারুণ এগেন টেস্টফুলি ডেকোরেটেড রেস্টুরেন্ট। কি সুন্দর দেখুন, কোন অংশটা ছেড়ে কোন অংশটা দেখাবো। গোটা কাঠের যেহেতু আসবাবপত্র ব্যবহার হয়েছে, ওই জন্যই বোধহয় এতটা সুন্দর লাগছে আশপাশটা দেখতে। লাঞ্চের আয়োজনের বিষয়ে আপনাদের বলছিলাম না, ওনারা যা আয়োজন করে রেখেছেন আমাদের জন্য তা মানে আমার কল্পনার বাইরে। এত রকম জিনিস আমি সবকটার নাম ঠিক করে মনে করে বলতে পারবো কিনা আমার ভয় লাগছে। আপনাদের দেখাই, একটা দিক থেকে শুরু করি। এখানে আছে সাদা ভাত, এইখানে এই টাপটাতে আপনারা ডাল দেখতে পাচ্ছেন, বেগুন ভাজা আছে, শাক আছে, আলু ভাজা আছে। এই জিনিসটা কি দাদা? এটা শাকের সঙ্গে কাসুন্দি। ও শাকের সাথে খাওয়ার জন্য কাসুন্দি। এখানে ধনে পাতা বাটা, এইটা কি জিনিস বেশ বললেন? পোস্ত বাটা। এখানে স্যালাড, এখানে পাবদা মাছ, এখানে কাতলা কালিয়া। বাবারে বাবা, মানে আমি বলছি যে এখন বিকেল 4টে বেজে গেছে, যদিও খিদে আছে অবশ্যই, এটা বলবো না যে খিদে নেই, বাট সত্যিই খুব ভালো অ্যারেঞ্জমেন্ট এবং কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। শুধু দেখুন জিনিসগুলি। খাবারের এই যে অ্যারেঞ্জমেন্ট, এই বিষয়ে কি বলবি? খুবই ভালো, খুবই ভালো। মানে খাবারের টেস্ট, মানে এখানে অবভিয়াসলি যে এনভায়রনমেন্ট বা অ্যাম্বিয়েন্স সেটা তো ভালোই, সেটা তো ভালোই। তার সাথে এই যে জঙ্গল দেখতে দেখতে খাওয়া আর খাবারের বোথ অ্যাপিয়ারেন্স, টেস্ট, এভরিথিং ইজ জাস্ট পারফেক্ট। আর সব থেকে আমার এই বেগুনির স্বাদটি মনে লাগলো, মানে বেগুনি যে এরকম ফিশ বাটার ফ্রাইয়ের মতো খেতে হতে পারে, কি বলে, এটা একটা অনন্য পাওনা এখানে। সেটা দারুণ জিনিস খেলাম। কথা বলতে বলতে আবার চাটনি এসছে, পাঁপড় আসবে এরপরে। সত্যি এটাকেই বোধহয় রাজকীয় বাঙালি খাবার বলা যায়। এই রিসর্টটির রেস্তোরাঁতে আরও দু একটা খুব কাজের জিনিস চোখে পড়লো। আপনারা যারা হয়তো ডুয়ার্সকে অত ভালো করে চেনেন না, ডুয়ার্সে গিয়ে থাকলে কী কী জায়গা দেখতে পারেন তার সমস্ত বিবরণ পেয়ে যাবেন এই বড় বড় ব্যানারগুলিতে। এর বাদেও গোটা নর্থ বেঙ্গলের রুট ম্যাপ ওনারা খুব সুন্দরভাবে দেয়ালে প্রেজেন্ট করে রেখেছেন। দেখুন এই মাঝখানে কালো যে রেক্ট্যাঙ্গেলটা, সেখানে আমরা আছি। এর বাদে এর আশপাশে কি কি দেখে নেওয়া যেতে পারে তার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কিন্তু এই ম্যাপটি দেখলে, যেটা আমার দুর্দান্ত লেগেছিল। এই রেস্টুরেন্টে এসে যে কত কি চোখে পড়লো, নর্থ বেঙ্গলের যেটা ট্রাভেল গাইড মতো একটা ম্যাপ দিয়ে বোঝানো, সেটা তো আছেই। এর বাদেও এটা আমাদের মনে সবার প্রশ্ন থাকে যে এখানে যে সাফারিগুলো হয় তার টাইমিং কি, কোন দিন বন্ধ, কত খরচ, তার A to Z সমস্ত কিছু এখানে দেওয়া আছে। মানে এরকম আমি এত ডুয়ার্সে ঘুরেছি, কোথাও দেখিনি। প্লাস এই আমাদের এই যে ফেন্সিংটা দেখছেন এই রেস্তোরাঁর পিছনে, এর পিছনেই তো গরুমারার জঙ্গলটা। এই জঙ্গলে ধরুন কি গাছ আছে, সেই গাছগুলির কি নাম, তারও সমস্তটা আবার এখানে নোট ডাউন করা। মানে এত ওয়েল থট, আমি এটা মানে আমাকে মুগ্ধ করছে। যেরকম ধরুন আপনি যদি এই ধারণাগুলো না থাকে যে কোন ওয়াচ টাওয়ারে কোন সময় সাফারি হয় বা তার খরচ কত, কোন দিন এলে বন্ধ পাবেন, সাফারি সিজন কি, এভরিথিং ইজ নোটেড ডাউন হিয়ার, A to Z শুরু থেকে শেষ। এই জিনিসগুলি প্রচণ্ড প্রয়োজন এবং বারবারই বলছি, শুধু এখানেই শেষ নয়, এই জায়গায় আপনারা সাইট সিইং করতে গেলে ভিজিটার্স ফটোগ্রাফি, হ্যাঁ, প্রাইস পর্যন্ত দেয় এক্স্যাক্টলি। এখানে আপনারা কি কি ঘুরে দেখতে পারেন সেই জায়গাগুলির ছবি, নাম, এই যে প্রত্যেকটা এখানের ওয়াচ টাওয়ার এই গরুমারাকে ঘিরে। সব থেকে জনপ্রিয় অবশ্যই যাত্রাপ্রসাদ, বাট এর বাদেও তো আরো অনেক জায়গা আছে, যেটা মেদলা, চন্দ্রচূড়, চুকচুকি, চাপড়ামারি, তার সমস্ত বিবরণ পাবেন। আর এইখানে আছে হচ্ছে যে জিনিসটা আমাকে সব থেকে মানে অ্যাট্রাক্ট করেছে, সেটা হচ্ছে গোটা নর্থ বেঙ্গলের ট্রাভেল ম্যাপ। আমরা আছি এইখানে, এখান থেকে কোন দিকে গেলে সিকিম পাবেন, কোন দিকে গেলে দার্জিলিং পাবেন, আলিপুরদুয়ার, ওদিকে একদম থিম্পু, পুনাখা অবধি সবটা জট ডাউন করা। এখানে আবার টাইম পাসের জন্য সন্ধ্যেবেলায় আপনাদের জন্য ক্যারাম বোর্ডেরও ব্যবস্থা আছে। আমি শুধু ঘুরে দেখছি, আমি আসবার পরে তো এখন অবধি বিরাট একটা সময় পাইনি। আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, ঠান্ডাও বাড়ছে, বাট রিয়েলি বলছি যে
ডুয়ার্সের সত্যি কথাই আমি এখানে এসছি বলে নয়, সম্ভবত সেরা 2-3টি রিসর্টের মধ্যে এটি অন্যতম। আর এই যে সিঁড়ি দিয়ে আপনি উঠে যাচ্ছেন, এর ওপরে যে একটা ওয়াচ টাওয়ার মতো করা, এটা তো ধরুন রিসর্টের মধ্যেই, এই জায়গাটিকে কিন্তু আপনারা একটা গরুমারার মানে ভিউ পয়েন্ট হিসেবেও কনসিডার করতে পারেন। দেখুন আপনাদের নিয়ে যাই ওপর অবধি, কি যে ভালো লাগছে। এই অরণ্যের তো একটা গন্ধ পাওয়া যায়। দেখুন ঠিক এই ফেন্সিং শেষ হচ্ছে, এই গরুমারার জঙ্গল শুরু হচ্ছে। আমি চলে এসেছি হচ্ছে ওয়াচ টাওয়ারের কাছাকাছি, এবং এখানে কিন্তু একটু হনুমানদের উপদ্রব আছে, কিছু করার নেই, আমরা ওদের বাড়িতে এসেছি তো এটুকু মেনে নিতেই হবে। এই রকম কিছুটা ভিউ, এরও ওপরে যাওয়া যায় জানেন, একদম টপমোস্ট পয়েন্ট থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় গরুমারার জঙ্গলের। এরকম একটি জায়গা, আমরা কতটা উপরে উঠে এলাম দেখুন, পিছনে মেন রোডটি দেখা যাচ্ছে, লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টার দেখা যাচ্ছে। আর এই রকম জায়গায় চেয়ার টেবিল পাতা, এক কাপ কফি নিয়ে বসে দারুণ দারুণভাবে ফরেস্টকে আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন শুধু আশপাশটা, গোটাটা অরণ্যে মোড়া, নামের একেবারে সার্থকতা আছে হচ্ছে এই জায়গাটিতে। এখন ঘড়িতে বাজে বিকেল 6:30-7টার মতো। রিসোর্টের আশপাশের যে অংশ, আলো জ্বলে গেছে, সুন্দর লাগছে আশপাশটা। আপনাদের সকাল থেকে এসে তো আর অন্যান্য ঘর দেখানো হয়নি, আমরা যেগুলি আছি তার বাদেও আরও অনেক রকম ক্যাটাগরি আছে থাকবার জন্য, সবকটার দামও এক একটার এক এক রকম। আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আমাদের ব্লকের গ্রাউন্ড ফ্লোরের এরিয়াটা এরকম কিছুটা, সুন্দর লাগছে না? আর বাইরে দেখুন, যেহেতু ফরেস্ট এরিয়া, ন্যাচারালি খুব লাউড লাইটিং তো এখানে হবে না, সাটল লাইটিং, কিন্তু খুব সুন্দর এস্থেটিক। দেখুন আমি রিসেপশনের দিকটা এগোই আস্তে আস্তে, দারুণ সুন্দর লাগছে কিন্তু না? দুদিকে সারিবদ্ধভাবে কটেজগুলো, কটেজের মাঝখান থেকে এরকম লাইটস। লাটাগুড়ির এই যে অংশ না, এখানে আপনারা যারা এখানে আগে এসছেন তারা জানবেনই। এই ঠিক আমি যদি রিসোর্টটা থেকে পায়ে পায়ে একটু বেরিয়ে বাঁদিকে যাই, এখানে প্রচুর গিফটিং শপ আছে জানেন, ছোটোখাটো, যেখানে বেতের জিনিস, তারপর ছোটোখাটো গিফটিং আইটেমস খুব ঢেলে বিক্রি হয় আর কি। আমি আগের বার নিজেদের জন্য একটা দুটো জিনিস কিনেও ছিলাম। মাঝে মাঝে সবসময় এলে তো আর প্রতিবার কেনার দরকারটা পড়ে না, বাট আপনাদের একটু বাইরে থেকেই দেখিয়ে আনি। এই রিসোর্ট থেকে বেরিয়ে এই জায়গাটা খুব জমজমাট, মানে আপনারা যারা বাইরেও টুকটাক কিছু খাবার কিনে খেতে চান, খুব একটা অসুবিধা হবে না। বাইরে দেখুন মোমোর দোকান আছে, খুবই ভালো লাগছে। আর এখানের আশপাশটা যেহেতু ফরেস্ট নয়, বিকেলে আপনি একটু বাইরে হাঁটাহাঁটিও করতে পারবেন। এই যে এই দোকানগুলির কথা বলছিলাম, দেখুন নানা রকম ফাইলস বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে, হ্যান্ডিক্রাফটস আইটেম বিক্রি হচ্ছে, জুয়েলারি বেতের, খুবই সুন্দর। এখানের লোকাল মানুষদের কিছুটা সাহায্যও হয় এখান থেকে কেনাকাটি করলে। এরকম প্রচুর দোকান আছে, একটা দুটো নয়, এইখানে সারিবদ্ধভাবে অন্তত বোধহয় গোটা 4-5 এরকম গিফট হাউস, গিফট শপস আছে। আমার খুবই ভালো লাগে, আমি যতবারই আসি বিকেলের সময়টা এখানে ঘুরে যাই। সামনে একটা ওই কিলোমিটারের ইঙ্গিত দেয়া বোর্ড আছে, এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে 155 কিলোমিটার, মালবাজার 26, বাগডোগরা 92 কিলোমিটার। এখন যা রাস্তার পরিস্থিতি দেখলাম, এখান থেকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা নেবে বাগডোগরা যেতে। আর শিলিগুড়ি দেখাচ্ছে প্রায় 80, আর সেবক এখান থেকে 60 কিলোমিটার। রিসোর্টটার সামনের রাস্তাটা এত ভালো, এত চওড়া, ভালো পরিষ্কার রাস্তা। অনেকেই তো এখন ডুয়ার্স সেলফ ড্রাইভ করে আসেন, তারা নিজেদের গাড়ি নিয়ে এলে এই জায়গাটা একদম দুর্ধর্ষ। মানে রিসোর্টের ভিতরে তো পার্কিং আছেই, এক একটা হয় না অন্ধ গলির মধ্যে, চিনতে পারা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এখানে ব্যাপারটা একেবারেই সেরকম নয়। আর এনাদের যেহেতু এই ভিতরে রেস্টুরেন্ট আছে, সেই জন্য রেস্টুরেন্টেরও ব্র্যান্ডিং করা, বাইরে থেকে এরকম কিছুটা লাগছে দেখতে, খুবই সুন্দর আশপাশটা। আমরা যে ব্লকটিতে ছিলাম সেখানের ফার্স্ট ফ্লোরে ছিল ক্যানভাস রুমগুলো, আর গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন এরকম প্রিমিয়াম কটেজ রুম।
প্রিমিয়াম কটেজ রুমের একটা ছোট্ট ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই প্রতি কটা রুমের কত ট্যারিফ, নন ডিসকাউন্টেড ট্যারিফ, সেগুলো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি রেখে দিলাম, সেখানে একবার চোখ বুলিয়ে দেখে নিতে পারেন। আমার দেখা এই প্রপার্টির যে 2-3টে রুম সব থেকে আমার ভালো লেগেছে, তার মধ্যে আমি বলবো সুপার ডিলাক্স ক্যাটাগরিটা, প্রিমিয়াম রুম এবং অবশ্যই আমরা ক্যানভাস রুমে যে ছিলাম, চেপটি রুমটি স্পেসিফিক্যালি সেইটা। আপনাদের প্রত্যেকটি রুম ঘুরিয়ে দেখাতে গেলে অনেক সময় খরচ হবে, যা ভিডিওটাকে বোরিং করে তুলবে, তাই সমস্ত রুমেরই কিছু কিছু গ্লিমসেস রাখলাম আপনাদের জন্য। আপনাদের যে রুমটি ভালো লাগে সেটা অবশ্যই দেখে দরদাম করে বুক করতে পারেন ফর ইয়োর আপকামিং স্টে ইন লাটাগুড়ি। সেদিন রাতে রুটি, মিষ্টি, মাটন এসব খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ পরের দিনটা ছিল আমাদের জন্য ভীষণ রকম প্যাকড। জিপ সাফারি, লোকাল সাইট সিইং, আরও অনেক কিছু। ডুয়ার্সে আমাদের দ্বিতীয় দিন অরণ্য জাঙ্গল রিসর্টের সকালটা দারুণ উপভোগ করলাম আমরা। আজকে আমাদের ডে অ্যাট লেজার বলতে পারেন। আমরা সকালটা একটু আরামে কাটাবো, দুপুরের দিকটা একটু টোটো রাইড করে আশপাশের চা বাগান দেখতে যাব, নদী দেখতে যাব, আর বিকেলে আমরা আজকে জিপ সাফারি করব। আমরা মেদলা ওয়াচটাওয়ারে যাব। এর আগে আমি যতবারই ডুয়ার্সে এসেছি আমি যাত্রাপ্রসাদের দিকে গেছি, মানে গরুমারার জঙ্গলে যখন এসেছি বলা উচিত। তবে ফর আ চেঞ্জ এবার আমরা কিন্তু যাব হচ্ছে মেদলার ওয়াচটাওয়ারে। ওখানে একটা ওই বুলক কার্ট রাইড হয় অ্যাডিশনালি, এবং আমরা যে জায়গাটিতে আছি সেখান থেকে ওটা কাছেও পড়ে। সেটা আজকে বিকেলের স্লটে করব। অফলাইনই বুকিং করা যায়, আপনারা এই পাশেই দেখাচ্ছিল আমি গরুমারার যেটা টিকিটিং কাউন্টার, সেখানে গিয়ে নিজেদের মতো বুক করতে পারেন। এখন তো আর কোনো টিকিটিং কস্ট নেই, খরচটা কমে গেছে। এখন ওই শুধু গাইডের চার্জেস, জিপটা যেটা আপনাকে নিয়ে যাবে সেটার খরচ, এইরকম আনুষাঙ্গিক টুকটাক কিছু খরচ আছে। বাট এখানে আমাদের এত ভালো লেগেছে কালকে। ঘর তো আর বারবার বলছি না, ঘর ভালোই, খাওয়া দাওয়া স্পেশালি এক্সেপশনালি ভালো, ক্লিনলিনেস, মেনটেনেন্স, ওভারঅল রুমের হাইজিন সব কিছু আমাদের দুর্দান্ত লেগেছে। এবং বারবার বলছি, যদি একবার এসে এখানে থাকতে হয় চেপটি রুমটাই নেবেন। ক্যানভাস রুমের মধ্যেও সব থেকে ভালো ওই রুমটা যেটায় আমরা থাকছি। আমাদের এই ব্রেকফাস্টেও আজকে রাজকীয় অ্যারেঞ্জমেন্ট বলা যায়। আমরা পরোটা, তরকারি, গোলাপ জামুন, আচার, ডিম সেদ্ধ, নলেন গুড় এই সব পেয়েছি। যদিও এটা ওনাদের ইলাবোরেট ব্রেকফাস্ট নয়, সেটা আপনাদের কাল দেখাতে পারবো। বাট পরোটাটা যেটা স্পেশাল লাগলো, পুরো ঘিয়ে মাখানো একটা মানে অ্যারোমা আছে পরোটাটা থেকে, মুখে দিলে একবারে যেন গলে যাচ্ছে। দুর্দান্ত খেতে, কি বলিস? খুব ভালো, এত ভালো লাগলো। আমরা সবকটা আইটেম হ্যাঁ স্পেশাল, খুব স্পেশাল বানিয়েছে। এবং আমার এটুকুই বলার, যেখানে শুধু ভালো খেতেই আসা যায় একটা দিনের জন্য। এই রিসর্টে যারা এসেই মোটামুটি 2 দিন থাকেন, একটা দিন টোটো ট্যুর করেন। আমার যেহেতু কালকে আসতে লেট হয়ে গেছিল, তাই কালকে টোটো ট্যুরটা করার সুযোগ পাইনি। টোটো মানুষরা যে গ্রামটিতে থাকে সেই গ্রামটিতে নিয়ে যাওয়ার কথা বলছি না, বেসিক্যালি টোটো ট্যুর করান ওনারা। টোটোতে আপনাদের চা বাগান, নদী, এই বন্যপ্রাণ, গাছপালা এগুলো দেখাতে নিয়ে যায়, এনজয় করা যায়। এসি গাড়ির মধ্যে কাঁচ তুলে ঘুরলে তো এই জিনিসগুলোকে ধরা যায় না। তো এই রকম টোটো অনেকক্ষণই এসে গেছেন উনি, আমাদেরই একটু লেট হয়ে গেল। রওনা হওয়া যাক। আমরা আবার ফিরে এসে লাঞ্চ করে মেদলা ওয়াচটাওয়ারের যে সাফারি 3টে স্লটে সেটা বুক করা আছে, সেটা ধরবো। এখন সেই বিকেল 6টা-7টা অবধি আর কোনো সময় নেই। লাভা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভা, কোলেখাম, কোলাখাম, হ্যাঁ। নেড়াবেলি জঙ্গল, সেই নদীটাই বয়ে এসছে এখানে। আচ্ছা, আর এই যে টার্নিংটা দেখতে, এই টার্নিং এ দুটো নদী মিল গেছে, আচ্ছা। একটা নেওড়া, একটা চেল। চেল আর নেওরা। দুটো মিলে- চেল তো আমরা ওই ডামডিমের পর যখন ওপরে উঠি ওখানে চেল নদীটা দেখাই ওই যায়। নদীটাই এসছে এখানে। ও। আর দুটো মিলে হয়েছে ধরলা, তারপরে ধরলা। তিস্তার সঙ্গে মিলেছে, যার জন্য এই নদীর মাছ হলো বরুলি মাছ। বরুলি মাছ। উত্তরবঙ্গে বিখ্যাত মাছের নাম বরুলি। জ্যোতিবাবু খেতেন, হলংবাংলাতে থাকতেন। ওকে ওকে ওকে।
কত ইতিহাস সেই জায়গাকে নিয়ে। আর আমার দুর্ভাগ্য বন্ধুর দেখুন এখানেও টোটোতে ল্যাপটপে বসে কাজ করতে হচ্ছে, এই হচ্ছে কর্পোরেট জগৎ। যাই হোক, অনেক জিনিস জানা যাচ্ছে যেগুলো ওই বারবারই বলছি, গাড়িতে বসে হুসুস করে চলে গেলে বোঝা যায় না। আমরা কাল যখন কোলাখামের দিকে যাব তখন তো এই জায়গাগুলির ওপর দিয়েই যাব। নেওড়া যেটা ফরেস্ট রিজার্ভ আপনারা জানেন, সেই বিরাট জায়গা জুড়ে অফবিট কালিম্পংয়ের অনেকগুলি জায়গায় কিন্তু নেওড়া যেটা ফরেস্টকে ঘিরেই, যেরকম এই কোলাখাম, ঋষভ, লাভা। কালকে আমরা যাব, ওই যাওয়ার পথে চেল নদী পড়ে, তো সেই চেল নদীও কিন্তু এসে এইখানেই মিশছে সমতলে। এখন শীতের সময় বলে সেরকম একটা জল নেই, তবে নদীটা কতটা চওড়া তার অনুমান করতে পারবেন এই ব্রিজের আয়তনটা দেখে। এই রিসোর্টটার আমি পার্সোনাল নাম রেখেছি পশ্চিমবঙ্গের সেরা রিসোর্ট। পশ্চিমবাংলার জনসাধারণরা বলে না, তার কারণ মায়ের নামে বদনাম সুদীপ্ত সেনের কাম। মা হলো সারদা মা। সুদীপ্ত সেন সারদা গ্রুপ করেছিল, হ্যাঁ, মা সারদা বলেছিল আমার নামে তুমি চিটফান্ড করো, তার জন্য মায়ের নামে বদনাম সুদীপ্ত সেনের কাম। পশ্চিমবঙ্গের সেরা, পশ্চিমবাংলার জনসাধারণের টাকা দিয়ে তৈরি, তার জন্য পশ্চিমবঙ্গের সেরা। এখন ইডির আন্ডারে আছে এটা। এই যে আচ্ছা, ধান গাছগুলো দেখছেন, হুম। এর মাথা একটা খুব মুড়োনো হাতিসুরের মতন, এটাকে বলা হয় ঢিকিসা। আচ্ছা, হুম। এই যে কত জিনিস যে জানতে পারছি সারদা কাণ্ড থেকে ঢেঁকি শাক, কিছু আর বাকি রইলো না এই 10 মিনিটে। এই যে গাছটা দেখছেন, হ্যাঁ, এই গাছের পাতাটা দেখুন, হুম পাতাটা ধরে দেখুন, হুম, এই পাতাটা কি কালার আছে? সবুজই তো লাগছে। সবুজ আছে তো। হুম এই দেখুন, এই পাতাটা আমি এটাকে ডলে দেব, হুম, কালারটা দেখবেন। এই বাবা, তো রক্তের মতো লাল হয়ে গেল পুরো। এর আয়রনের ভাগ বেশি আছে বলে এই কালারটা আসে। কি নাম গো এই গাছটি? এই গাছটা হলো সেগুন গাছ। সেগুন গাছ, ও এর পাতাটা ডললে পরে এরকম কালার হয়। আর আচ্ছা, এগুলো আচ্ছা। আগেকার যখন পুরনো মাটির ঘরগুলো ছিল, এগুলো দিয়ে পেন্ট করতো, ওকে, মেয়েরা মেহেন্দি টাইপের ব্যবহারও করতো। আচ্ছা আচ্ছা। এখন তো ধরুন সব কেমিক্যাল বেরিয়ে গেছে যেহেতু। ঠিকই ঠিকই, হ্যাঁ হ্যাঁ, মানে ন্যাচারাল কালারের সোর্স এগুলো। আর এই তো সেগুন কাঠ তো বিশাল, হ্যাঁ বিরাট। সেগুন গাছের পাতা যে এরকম হয়, হ্যাঁ, সেগুন গাছ আমি কোনোদিন দেখিনি। সেগুনের ফার্নিচার তো আমাদের ওদিকে কত ব্যবহার হয়, এই জীবনে প্রথম সেগুনের গাছ দেখলাম। এটা যখন এই যে শুকিয়ে গেল, হ্যাঁ। আর উঠবে না, এটা জল দিয়ে ধুলেই তারপরে উঠবে। উঠবে আর কি, এই দেখুন, হ্যাঁ, এখন জামার মধ্যে লাগিয়ে দিব, লাগবে না। বুঝেছি। কিন্তু কাঁচা অবস্থায় আপনার জামার মধ্যে লাগিয়ে দিলে লাল রক্তের মতন স্পট করে যাবে। স্পট। দেখুন আমরা যে ক্রস করছি যে টি গার্ডেন্স গুলো, এগুলো কিন্তু টাটা ওন, টাটা টির নিজস্ব আর কি এই টি গার্ডেন গুলো। তবে এই সময়টা চা বাগানের সৌন্দর্য একদমই নেই। মার্চ মাস অবধি টি ফ্যাক্টরিগুলোও বন্ধ থাকে টু অ্যান এক্সটেন্ট। সব সিজনে তো সব সৌন্দর্যটা পাওয়া যায় না। এখন চা বাগানের সেই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। তো দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দেখুন ধান খেতে কি বড় বড় যে এই যে ছাপগুলো দেখছেন পায়ের, এইগুলি কোন জন্তুর হতে পারে বলে ধারণা? 1 মিনিট ভেবে দেখুন, উত্তরটা হচ্ছে হাতি। এই ধান পাকলে ওরা এই ধান খেতে আসে এবং কতটা জায়গা ধরে তছনছ হয়েছে সেটা বুঝতে পারবেন। এই দুটো ফিল্ড দেখুন, এইখানে এইখানে এবং এইখানে। কোন দিক থেকে? পড়া যাক কি বলছে। নোয়েরা নুড্ডি টি এস্টেট। ব্রিটিশ সরকার তৈরি ও আচ্ছা, এরম উল্টো পাল্টা স্পেলিং। হ্যাঁ, নেওড়া নদীর চা বাগান, আচ্ছা 1910 সালে স্থাপনা, আর টাটা এন্টারপ্রাইজ। 1910 সাল মানে 116 বছর চা বাগানের বয়স। ওরে বাবা, দুপাশে দুটো ছবি আছে, একটা চা পাতার ছবি, একটা ফলের ছবি। ফলটা খাওয়া যায়, রান্নার কাজে লাগে। কি ফল? গোলমরিচ। ওকে। আমি স্পেলিংটা প্রথমে পড়ে ভাবছি এটার মানেটা কি, নিচের লাইনটা পড়িনি, নোয়েরা নুড্ডি। হ্যাঁ, আমি তাই ভাবছি এ আবার কি অদ্ভুত স্পেলিং। নিয়েছে এটাকে। হ্যাঁ, টাটারা ব্রিটিশদের থেকে নিয়েছে। আচ্ছা, টি ফ্যাক্টরি। এটা ছিল হলো হাসপাতাল, স্টাফ লেবারদের জন্য হাসপাতাল। টাটার এখানে যারা এমপ্লয়ি কাজ করেন এখানে ফ্যাক্টরিতে, তাদের জন্য হাসপাতাল, স্কুল, পোস্ট অফিস সব ব্যবস্থা করেছেন, সেটাই দেখাচ্ছেন। সোলার প্যানেল পর্যন্ত করে রেখেছে। স্কুল, বাচ্চা রেখে মা বাবারা কাজে যায়। রিটেল আউটলেট আছে, গেস্টরা যদি চা পাতা কিনতে চায় এখানে কিনতে পাবে। আচ্ছা আচ্ছা, ভাবুন কিরম প্ল্যানিং। আপনার ওই একটা মিনি জামশেদপুরের মতো ভাবতে পারেন আর কি। জামশেদপুরেও এই জিনিসগুলি দেখেছি আমরা। টাটা যেখানেই একটা ইন্ডাস্ট্রি সেট আপ করে সেই জায়গার একটা আমূল পরিবর্তন ঘটে। নার্সারিটা, ভিপি নার্সারি। আচ্ছা, আচ্ছা। গোলমরিচের চারা গাছ। আচ্ছা, দেখুন এখানে গোলমরিচের চারা গাছ আছে আবার। আচ্ছা,
এটা হলো গোলমরিচ গাছ। আচ্ছা এই যে গাছে ধরা গোলমরিচ এই যে ধরে আছে, এই গোলমরিচগুলোই মানে পেরে নিয়ে যায়, প্রসেসিং হয়, হালকা গরম জলে বয়েল করে তারপরে এটা প্রসেসিং করে পালিশ হয়। পালিশ হওয়ার পরে এটা নিয়ে যায় হলো কলকাতা থেকে, আসামে নিয়ে যায় প্রথমে, তারপরে কলকাতা নিয়ে যায় শর্ট লেকে, নিয়ে এটা তারপরে সার্ভিস হয়। আর এই গোলমরিচের থেকে একই জিনিস, এই যে গোলমরিচটা দেখছেন, এই গোলমরিচটার থেকে একটা যে গোলমরিচ ছিঁড়ে নিচ্ছি আমি, হ্যাঁ রাখুন, এই গোলমরিচের চামড়াটা ফেলে দেবেন, এটা হবে শামরিচ। একটার থেকে দুটো তৈরি হয়। আচ্ছা, তা গোলমরিচ কখন হবে আর শামরিচ কখন হবে? এটা যে আপনি চামড়া সহ যখন শুকিয়ে যাবে তখন ব্ল্যাক পেপার, আর যখন এটা যখন আপনি চামড়া হ্যাঁ তুলে দিলে হোয়াইট পেপার। না, চা গাছের ফুল, চা গাছের ফুল, বক ফুলের মতন ভেজে খায়। কি অপূর্ব জিনিস, সত্যি তাই, এটা আমি জীবনে দেখিনি। চা গাছের ফুল, বক ফুলের মতো ভেজে খায়। এই যে এখানে যে লেবার কাজ যারা আছে তারা তুলে নিয়ে যায় মানে বাড়িতে, হ্যাঁ না এগুলো তুলে খায়। এই যে গাছটা দেখছেন, এই গাছটা হলো লেমন গ্রাস। লেমন টি চা বানায়, যে চাইনিজ খাবার স্যুপ এসবে দেয়, এটা গন্ধ শুকে দেখুন, খুব রিফ্রেশিং। বাংলা নাম আছে, এটা অনেকেই জানে না, এটাকে বলে খাগ গাছ। খাগ, আচ্ছা যেটা সরস্বতী পূজায় কাজে লাগে, খাগের কলম। আচ্ছা, এই যে দেখুন, এটা হলো খাগের কলম। এই যে এই পাশটা দেখছেন, এই ফরেস্টটা হলো সাফারি হয়, জঙ্গল সাফারি, যেটা টেরিটরি থেকে হয়, যেটা লাটাগুড়ি জঙ্গল সাফারি যেটা বলা হয়, সেটা হলো এই জঙ্গল সাফারিটা হয়। আর এই যে লাইনটি আপনি বললেন একটা ট্রেন আসছে, আমরা সুরক্ষিত দূরে দাঁড়াই, এখানে আসুন, এখানে আমি বলছি এটা কোন লাইন? এটা হলো শিলিগুড়ি জংশন থেকে আসাম বঙ্গাইগাঁও। আসাম বনগাঁও, হ্যাঁ। এটা হলো নেওড়া নদী, এটা লালপুল পিকনিক স্পট বলা হয়, লালপুল। এইখানে আপনি সব পিকনিক করতে আসে, সব এখানে পিকনিক করে টোরে তারপরে ঘুরে যায়। আর এই পাশটা পুরো ফরেস্ট আছে, যখন তখন হাতি বেরিয়ে যায়, এখানে জল খেতে নেমে যায়। আর এই উল্টো পাশটায় ব্যোমকেশের শুটিং হয়েছিল, পুরো বইটার শুটিং এই সাইডটাই বেশি হয়েছিল। আগে তো হাতি দেখানোর জন্য ওই সাইডটা নিয়ে যেতাম, যখন যদি হাতি থাকতো তাহলে আমি হেঁটে এই পাটটা নিয়ে নদীটা ক্রস করে ওই সাইডটা দেখাতাম। আর নেওড়া জঙ্গল ক্যাম্প আছে, এখান থেকে বেশি দূর নেই, 1 কিলোমিটারের কম আছে। ভাগ্যি সেই টোটো রাইডটা করেছিলাম, ঠিক এই এক্সপ্রেশনটাই ছিল আমার টোটো রাইডটার শেষে। লাটাগুড়ি এতবার গেছি, কিন্তু হাতের কাছে যে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখবার আছে তা সত্যিই ধারণা ছিল না। অনেক অনেক ধন্যবাদ রইল এই টোটোর দাদাকে। ভিডিওর দৈর্ঘ্যর কথা মাথায় রেখে আজকে ভিডিওটিকে এখানেই শেষ করলাম। আশা করি আমার সঙ্গে ডুয়ার্সের আনাজ কানাজ ঘুরে আপনারাও এনজয় করেছেন। পরের পর্বে আপনাদের দেখাবো আমাদের জিপ সাফারির অভিজ্ঞতা এবং নিয়ে যাব ডুয়ার্সের হাতের কাছের পাহাড় কোলাখামে। আপনারা যারা আজকের ভিডিওটি এনজয় করলেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার সঙ্গে কানেক্টেড থাকতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।